গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, পরিণতি। শান্তিলালের সঙ্গে আমার প্রথম দেখা হয় ঠিক ১৯ বছর আগে। সেতুবন্ধ রামেশ্বরে আমাদের যিনি মারাঠি পাণ্ডা তারই ছড়িদার ছিল সে। ১৮-১৯ বছরের কান্তিমান ছিপছিপে গুজরাটি ছেলে, চোখ দুটি উদাস স্বপ্নালু, কণ্ঠস্বর মৃদু ও মধুর। নানা প্রদেশের তীর্থযাত্রী আসে বলে এদেশে সব পাণ্ডাই হিন্দি জানা ছড়িদার রাখেন, কিন্তু ইংরেজি জানলে আরও ভালো হয়। শান্তিলাল দেখলাম দুটোই জানে। ওর সঙ্গে কথাবার্তা বলে ক্রমে আমার সন্দেহ হলো যে শান্তিলাল ঠিক সাধারণ ছড়িদার নয়, কোথায় ওর কি একটা মস্ত গোলমাল রয়ে গিয়েছে। একদিন সন্ধ্যার সময় সমুদ্রের ধারে গিয়ে বিরাট একখানা পাথরের উপর বসলাম দুজনে। সমুদ্র তীর জনহীন, শান্ত নিস্তরঙ্গ জলে আর নারিকেল শীর্ষে প্রথম চাঁদের লালচে আলো লেগেছে। ভারী মধুর পরিবেশ। এ কথা সে কথার পর ওর বাড়ির খবর জিজ্ঞাসা করলাম। চোখ নামিয়ে দু একটা কথার জবাবও দিতে লাগল। অবশেষে ওর গলাটা জড়িয়ে খুব কাছে টেনে নিয়ে প্রশ্ন করলাম, ঠিক করে বলো তো শান্তিলাল, তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো কিনা? হঠাৎ ওর দুগাল বেয়ে জল গড়িয়ে পড়ল, তারপর কান্নায় ভেঙে পড়ল একেবারে। কান্না থামে না। অনেক কষ্টে অনেক আদর করে ভোলানো গেল। ক্রমে ক্রমে একটু একটু করে সব কথা খুলে বলল সে। মিষ্টি গানের গুঞ্জনের মতো ওর গলা, খুব আস্তে কথা বলে, বেশ কান পেতে শুনতে হয়। যাক, যা জানা গেল তা এই। ওর বাবা মা নেই, বোম্বে শহরে ওরা থাকত। ওর দাদা আছেন, খুব বড় সরকারি চাকরি করেন, অথচ ওকে কলেজে পড়াবেন না। ম্যাট্রিক পাশ করার সঙ্গে সঙ্গেই ওকে একটা ব্যাংকে ঢুকিয়ে দিয়েছিলেন। সামান্য মাইনেতে ডেসপ্যাচার হয়ে ঢুকেছিল শান্তিলাল। নিজের চেষ্টায় ১ বছরের মধ্যে ভালো কাজ শিখে লেজারে কাজ করছিল, মাইনেও বেড়েছিল। এমন সময়, মানে এই মাসখানেক মাত্র আগে, হঠাৎ ওর দাদা ওকে একদিন সামান্য কারণে যাচ্ছে তাই অপমান করেন। দারুণ অভিমান হয়, আর সেই অভিমানের বশেই ও এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। পকেটে সামান্য কিছু টাকা ছিল, তাই দিয়েই টিকিট কিনে ও এখানে চলে আসে। এখানে পৌঁছে এক ধর্মশালায় পড়েছিল। অবশিষ্ট একটি টাকাকে ৮ ভাঙে ভেঙে দৈনিক ২ আনা হিসেবে খেয়ে জীবন ধারণ করছিল। এমন সময় এই পাণ্ডার নজরে পড়ে যায়। কথা কয়ে শান্তিলালের হিন্দি এবং ইংরেজি ভাষায় জ্ঞান আছে দেখে তিনি নিজে থেকেই ওকে চাকরি দিতে চান। দুবেলা খাওয়া এবং বাসস্থান, সামান্য কিছু কাপড় জামাও কিনে দিয়েছেন। দৈনিক ৪ আনা হিসেবে মাইনেও দেন। কিন্তু শান্তিলালের সে ৪ আনা কিছুই থাকে না। যদিও সে বিড়ি এবং কফি কোনোটাই খায় না, অধিকাংশ সময়ে সারা দিনে ভিক্ষে দিয়েই সে ওই ৪ আনা উড়িয়ে দেয়। অন্য ঝড়িদারদের প্রধান উপার্জন হল যাত্রীদের কাছ থেকে আদায় করা বকশিস, কিন্তু শান্তিলালের আজও সম্ভ্রমে বাধে, সে কারুর কাছ থেকেই বকশিস নেয় না। আরও ২-১টা প্রশ্ন করে দাদার সঙ্গে ঝগড়ার বিবরণটাও জানা গেল। প্রায় সমবয়সী ওর একটি ভাইপো আছে। সেও স্কুলের পড়া শেষ করা মাত্র দাদা তাকে কোনো একটা অফিসে চাকরিতে ঢুকিয়ে দিতে চান, কিন্তু শান্তিলাল তার প্রতিবাদ করে। সে বলে, আপনার এমন কোনো অভাব নেই যাতে আপনি ছেলেকে কলেজে পড়াতে পারেন না। আমার জীবনটা তো নষ্ট করে দিয়েছিনি, ওরটা আর দেবেন না। আপনি না পড়াতে পারেন, আমি ওর খরচ দেব। তাতে ওর দাদা খুব রাগ করেন, বলেন যে আমি তোর জন্য যা করেছি অন্য লোক হলে চিরদিন কেনা থাকতো। আজকালকার দিনে একটা চাকরি জোগাড় করা কি সোজা কথা? আবার আমার কাছে এসেছিস পয়সা দেখাতে? আমার ছেলের আখের আমি জানি না? তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। আমি শান্তিলালকে অনেক বুঝালাম, বললাম ফিরে যেতে। এ জীবন ওর জন্য নয়, এ তো একরকমের আত্মহত্যা। ও লেখাপড়া শিখেছে, ব্যাংকের কাজ শিখেছে, চায় কি কাজ করতে করতেও লেখাপড়া করতে পারে। যদি লেখাপড়ায় উদ্দেশ্য ছিল
তো ও সেদিকে না গিয়ে এমন ভেঙে পড়ল কেন? এ তো পুরুষের মতো কাজ নয়। ওকে ফিরে যেতে বললাম বারবার। অবশেষে নিমরাজি হলো সে। আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলাম। ও বললে সে এবার থেকে পয়সা জমাবে, ফেরবার খরচ জমলেই ফিরে যাবে। সেদিন আর কিছু শুনলাম না। পরের দিন ভোরবেলা আমাকে তুলে দিতে এসেছিল। শেষ রাত্রের ম্লান আলোতে ওর ছলছল চোখ দুটি দেখে বড় মায়া হলো। ছেলে মানুষের মতো দুহাতে জড়িয়ে ধরে কেঁদে ফেলল ও। বাবুজি বাবুজি বলে আর কাঁদে। গাড়ি ছেড়ে দিতে ওর শিথিল হাতে একরকম জোর করেই একখানা 10 টাকার নোট গুজে দিলাম। বললাম, বাকি যা লাগে তুমি জোগাড় করে নিও, মোদ্দা আর দেরি করো না। বস্তুটা কি বুঝতে বুঝতে গাড়ি বেশ স্পিড নিয়েছে। ফিরিয়ে দেবার অভিপ্রায়ে অনেকটা ছুটে এলো, কিন্তু কাছে আর পৌঁছতে পারল না। বছর 8 আগে কি একটা কাজে লখনৌ গিয়েছি। পান দড়ি বাতে আমার এক দিদি থাকতেন। তার বাড়িতে গিয়ে উঠেছি। ঘেঁষে ঘেঁষে অনেকগুলি বাড়ি, আরও অনেক ভাড়াটে। প্রতি বাড়ি পিছু 3 ঘর তো বটেই, আরও বেশি। ফলে সরু গলিপথে কত যে ছেলে মেয়ে খেলা করত তার ইয়ত্তা নেই। সন্ধেবেলা দিদির নিচের তলার ঘরখানাতে বসা যেত না, এত গোলমাল। এক এক সময় মনে হতো কানে তালা লেগে যাবে। দিদিকে কথাটা বলতে তিনি বললেন, বিশেষ করে সামনের বাড়ির নিচের তলায় ওই ভাড়াটে ছেলেগুলো এত অসভ্য বলবার কথা নয়। কারোর শাসন মানে না, দিন রাত হল্লা করছে। হয় আশেপাশে মারামারি করছে, নয়তো পাড়ার ছেলেদের সঙ্গে ঝগড়া করছে। তা ওদের বাপমা কিছু বলে না? না, বাপটাও মেনিমুখ ভালো মানুষ। মাটা মাঝে মাঝে একটু বকাবকি করে, কিন্তু কত সামলাবে? 7 বছর বিয়ে হয়েছে, 5টা ছেলে, মুয়ে আগুন। যেমন বিয়ে করতে গিয়েছিলি, গলায় দড়ি এমন বিয়ের। বাঙালির মেয়ে, বর জুটল না, এক মেয়েরকে বিয়ে করে বসলি। তাই নাকি? কিরকম ব্যাপারটা? ব্যাপার ট্যাপার অত জানি নে ভাই। প্রথম প্রথম বাঙালি দেখে 2-1 দিন আলাপ করেছিলুম। তারপর ওই ব্যাপার দেখে আর পীরবৃত্তি হয়নি। বরটা কাজ করে এখানের কোনো এক ব্যাংকে। আয় কম, সংসার বড়, বাড়ি ভাড়া দিতে পারে না। বাড়িওয়ালা আমাদের কাছে দুঃখের কান্না কাঁদে। হবে না, অধিক সন্তান দারিদ্র্যের লক্ষণ। অর্ধেক টাকা তো ডাক্তার বুদ্ধিতেই যায়, তার কোথা থেকে দেবে? কৌতূহল বাড়ল। সেদিন বিকেলবেলা তাড়াতাড়ি কাজ মিটে গেল। বিকেলবেলা এসে পৌঁছলাম। স্নান করে চা খেয়ে আর বেরোতে ইচ্ছে হলো না। বাইরের ঘরে দোরটা খুলে দোরের কাছাকাছি ইজি চেয়ারটা নিয়ে বসলাম। হৈ হৈ করছে 10-12টা ছেলে মেয়ে। তার ভেতর একরকমের মুখ 4টে ছেলে দেখে বুঝলাম এগুলি সে বাঙালি ভদ্রমহিলার ছেলে। বেশ ফুটফুটে, তবে মোটা নয় কেউ। রোগা রোগা আর তেমনি দুর্দান্ত। বাকি 8-9টা ছেলে মিলেও তাদের বাগে আনতে পারছে না। বার্ধই মহিলাটিকেও দেখলাম ক্লান্ত সুরে এসে ছেলেদের শাসন করবার চেষ্টা করলেন, কিন্তু বলা বাহুল্য কেউই শুনল না সে কথা। মেয়েটি দেখতে মন্দ নয়, ফর্সা রং, একহারা সুরল চেহারা, কিন্তু সুগভীর ক্লান্তি মুখে চোখের দৃষ্টিতে। বয়স বেশি নয়, 25-26 হবে। একটু পরে দেখলাম স্বামী ফিরলেন। তারও দেখলাম বয়স কম, যদিচ অকাল বার্ধক্যের ছাপ পড়েছে দস্তুর মতো। খোঁচা খোঁচা গোফদাড়ি, পোশাকের অবস্থাও নিতান্ত দিন, অবসন্ন ভাবভঙ্গি। ভদ্রলোকের চোখ দুটোর দিকে চেয়ে কেবলই মনে হতে লাগলো কোথায় যেন দেখেছি ওকে, কিন্তু কিছুতেই মনে করতে পারলুম না। এরকম চাহনি যেন আমার বিশেষ পরিচিত। মনের গভীরে বিশেষ কোথাও দাগ রেখে গেছে এই চাহনি। কোথায় সেইটে খুঁজে পাচ্ছি না। খানিক পরে ছেঁড়া একটা পায়জামা পরে ভদ্রলোক রাস্তায় বেরিয়ে ছেলেদের নাম ধরে ডাকলেন। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, আরে এ যে শান্তিলাল। উত্তেজিত হয়ে ছুটে বাইরে এসে দাঁড়ালুম, ডাকলুম, শান্তিলাল। শান্তিলাল অবাক হয়ে মুখ তুলে তাকালো, চিনতে পারল না।
শান্তিলাল চিনতে পারছো না? সেই রামেশ্বরে দেখা হয়েছিল 1937 সালে। তবু ওর চোখ থেকে বিহ্বলতা কাটে না। অনেকক্ষণ পরে একটা অস্পষ্ট শব্দ করে ছুটে এলো, বাবুজি। ঘরে এসে বসলাম। দিদিকে বলে চা আনালাম। এ কি ব্যাপার শান্তিলাল, এ কি গেরো তোমার? মাথা নিচু করে রইল শান্তিলাল অনেকক্ষণ। আজ ওর চোখ ছলছল করে এলো, কিন্তু জলটা আর বেরুল না। অবশেষে সেই রামেশ্বরের দিনটির মতোই আস্তে আস্তে একটু একটু করে যা বলল তা এই, আমার সে টাকায় ওর বাড়ি ফেরা হয়নি। এক বুড়ি মারা গিয়েছিল, ওর বাস যে বাড়িতে ছিল সেইখানে। অর্থাভাবে সৎকার হচ্ছিল না বলে ও 5টি টাকা দান করে, আর কোনোদিনই সে টাকা জমাতে পারেনি। লজ্জায় দাদার কাছেও লিখতে পারেনি। এইভাবে বছর 2 কেটে যায় আরও। এমন সময় আসে একটি বাঙালি পরিবার। তাদের 3 দিন থাকার কথা, কিন্তু একটি ছেলের অসুখ করায় আটকে পড়ে। 3 সপ্তাহ দেরি হয়। শান্তিলালই দেখাশোনা করত। এই মেয়েটি তাদেরই বাড়ির মেয়ে। কে চোখে দেখে শান্তিলালকে, সে দিন রাত ওকে অনুসরণ করতে শুরু করে। প্রথমটা শান্তিলাল আমল দেয়নি, কিন্তু একটি তরুণী মেয়ের এমন একান্ত ভালোবাসা কতক্ষণ তার মতো ছেলে অবহেলা করে। অবশেষে সেও একটু আকৃষ্ট হল। সমুদ্রের ধারে, বালির পাহাড়ের আড়ালে দেখা হতো ওদের। শেষে একদিন কল্যাণী এক কাণ্ড করে বসল। রাত্রিবেলা আরতি দেখার ছুতো করে গিয়ে একটু আবছায় ডেকে নিয়ে গেল ওকে। তারপর হঠাৎ গলায় একটা প্রসাদী মালা পরিয়ে দিয়ে বলল, আজ থেকে তুমি আমার স্বামী। এই মন্দিরে দাঁড়িয়ে তোমাকে বরণ করলুম। এরপর আর ফেরার উপায় রইল না। কল্যাণী তখনকার মতো চলে গেল, কিন্তু মাদ্রাজ পর্যন্ত গিয়ে ফিরে এলো আবার। ওরা দুজনে ওখানেই বিয়ে শেষ করে চলে এলো বোম্বেতে। ওর হাতে একটি পয়সাও ছিল না। কল্যাণী যা নিয়ে এসেছিল তাই ভেঙে খেতে লাগলো, আর পাগলের মতো চাকরি খুঁজতে লাগলো। কিন্তু তখন যুদ্ধ থেমে গেছে। চাকরি যাবার আওয়াজ চারদিকে। ওকে দেবে কে? শেষ অবধি সেই বড় ভাইয়ের শরণাপন্ন হতে হলো। তার হাতে পায়ে ধরে এই ব্যাংকে একটা কাজ পেয়েছে। আগে ছিল আগ্রায়, সেখান থেকে লখনৌতে এসেছে বদলি হয়ে। মাইনে যা পায় তাতে কুলোয় না, টিউশনই করতে হয়। তার উপর সংসারে সহস্র ঝামেলা, অসুখ বিসুখে জেরবার। ছেলেগুলো অসভ্য হয়ে উঠছে, তাদের পড়াশুনোরও সুবিধে করতে পারছে না। কল্যাণীর শরীর একেবারে ভেঙে এসেছে। একটা রাঁধুনি রাখা উচিত হয়তো, কিন্তু শান্তিলালও আর পারে না। ব্যাংকে খুব খারাপ মাইনে পায় না, কিন্তু তার নিত্য অভাব মেটাবে কে? তার উপর ঘরে এতটুকু সুখ নেই। কল্যাণীর কাছে এলেই শোনে নিত্য অভিযোগ আর তার রকমারি অসুখের ফিরিস্তি। ইদানিং আবারও সন্দেহবাতিক বেড়েছে। মনে হয় কেবলই যে সে রুগ্না স্ত্রী বলে বাইরের কোনো মেয়ের দিকে আকৃষ্ট হচ্ছে শান্তিলাল। মধ্যে একটা ভালো টিউশনি পেয়েছিল, কিন্তু ছাত্রের এক তরুণী দিদি আছে শুনে কল্যাণী কিছুতেই সেটা নিতে দিলে না। সব কথা শেষ করে শান্তিলাল বললে, এক এক সময় মনে হয় বাবুজি যে রেলের লাইনে গিয়ে মাথা পেতে দিই, আমার সব যন্ত্রণা শেষ হয়ে যাক। এমন জীবন আর আমি সইতে পারি না। এতক্ষণ পরে সত্যি তার চোখে জল এসে গেল। অনেক করে বোঝালাম ওকে, গায়ে হাত বুলিয়ে মাথায় হাত রেখে অনেক আশা ও আশ্বাসের বাণী শোনালাম। তিরস্কারও করলাম কিছু। এতগুলি ছেলে হতে দেওয়া তার কিছুতে উচিত হয়নি। তার স্ত্রী শুনলাম আয়পাশ মেয়ে, একেবারে নিরক্ষর নয়। সেও আজকালকার ছেলে, সতর্ক হওয়া উচিত ছিল না কি? মাথা নিচু করে শুনল শান্তিলাল। একটু যেন সান্ত্বনা পেল মনে হলো। উঠবার সময় আমার হাত দুটো চেপে ধরে বলল, বাবুজি, আপনাকে ভগবান পাঠান। যখন আমি চারিদিকে অন্ধকার দেখি, তখনই আপনি আসেন কোথার থেকে। আপনার কথা আমি ভুলব না। পরের দিনই চলে আসতে হলো। এসেও একখানা চিঠি দিয়েছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। বুঝলাম দিন রাতের নিরন্ধ্র নিরবসরে এসব অকেজো চিঠি লেখার সময় পায়নি সে।
তারপর আবার ধীরে ধীরে ভুলেই গেলাম। গত বছর গরমের সময় ঋষিকেশ গিয়েছিলাম। গঙ্গার কাছাকাছি একটা নতুন ধর্মশালা দেখে উঠেছি। ইচ্ছা কয়েকদিন চুপচাপ শান্তিতে কাটাবো। নেহাতে একা এসেছি, তাই গঙ্গার ধারে ধারে ঘুরে বেড়াই। সাধুদের ঝোপড়া দেখে গিয়ে উঠি, আলাপ করি। সত্যি সত্যি যে তাদের কাছ থেকে কিছু পাবো সেরকম কোনো প্রত্যাশা নেই। অলস কৌতূহল বসেই যাই। এর ভেতরে একটি আড্ডায় যাতায়াত বেড়ে গেল। পাশাপাশি 3টি ঝোপড়া বেঁধে জন 5 সন্ন্যাসী ও সন্ন্যাসিনী বাস করতেন। হঠাৎ একদা আবিষ্কার করলাম যে এরা সবাই বাঙালি। যদিও কথাবার্তা ও ভাবভঙ্গিতে তা আদৌ বোঝার উপায় ছিল না। একদিন সকালে গিয়ে বসে আড্ডা দিতে দিতে দেরি হয়ে গেল। বিষয় ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে জমাট ভগবান। তর্ক করতে করতে সূর্য মধ্যাহ্ন গগনে পৌঁছে গেছেন কখন একটুও লক্ষ্য করিনি। দলের সর্বকনিষ্ঠ সেটি অবশ্য আগেই কালীকমলি ধর্মশালায় চলে গিয়েছিল। ওখানকার সদাব্রত থেকে তাদের আহার্য আসত, ডাল ভাত ও রুটি। গুনে গুনে মাথা পিছু করে দেন তারা। ছোকরাটি একসঙ্গে নিয়ে আসে, এখানে এসে ভাগ হয়। আজ দেখলাম ভাগ হওয়ার সময় এরা আবার প্রত্যেক ভাগ থেকে 1খানা-2খানা হিসেবে রুটি আলাদা করে এক জায়গায় জমা করছেন। প্রশ্ন করলুম, ও আবার কার? চৈতন্যানন্দ অবধূত উত্তর করলেন, আর বলবেন না মশাই, এক ছোকরা সাধু আজ মাস কতক ওইখানে এক ঝোপড়া বেঁধে এসে আছে। সে না বেরোবে কোনোদিন ভিক্ষায়, না করবে কোনো সদাব্রতের টিকিট। অনেকদিন খোঁজখবর করিনি, শেষে একদিন দেখি কঙ্কালসার অবস্থা। কত করে বললাম, কিন্তু ও কোথাও নড়বে না। বললেই বলে কাল বেরোবো, কিন্তু কোথাও বেরোয় না। অগত্যা কি করি? কৃষ্ণের জীব মারা যাবে, এই নিজেদের মধ্য থেকে ভাগযোগ করে দিই, বলি কোনো মতে জীবনটা রক্ষা হোক। কোন সম্প্রদায় ওর? কে জানে মশাই কোন সম্প্রদায়। মুখটা উল্টে উত্তর দেন অবধূত। চুপচাপ তো পড়ে থাকে, কি যে সাধন ভজন তাও বুঝি না। স্নান করে এসে ভিজে কাপড়ে বসে থাকত। গত মাসে এক রানী সাহেবা এসে সব সাধুকে 1খানা করে কাপড় দিয়েছিলেন, সেই থেকে 2 ছোট হয়েছে। এক নাপিত অবস্থা দেখে দয়া করে এসে মাঝে মাঝে মাথা গোফদারি কামিয়ে দিয়ে যায়, তা নইলে জটা বেঁধে যেত। অথচ জটাধারী সন্ন্যাসী ঠিক নয়। কৌতূহল হলো, কিন্তু তখন আর সময় নেই। স্নান করে হোটেলে খেতে যেতে হবে, নইলে হরিমটর। বিকেলবেলা গেলাম খোঁজ করে করে সেই সাধু রাস্তানায়। ঝোপড়ার অবস্থাও তথৈবচ, কিন্তু সাধু যে তখন বাইরে একটা পাথরে বসে এক দৃষ্টে গঙ্গার দিকে চেয়ে আছেন। পাশে গিয়ে বসতেও ফিরে তাকালো না, তন্ময় হয়ে কি যেন ভাবছে। আমি চেয়ে চেয়ে দেখতে লাগলাম। এক রাশ গোঁফ দাড়ি ও বড় বড় চুল, তার মধ্যে থেকে কিছুই প্রায় দেখা যায় না, শুধু চোখ দুটি ছাড়া। কিন্তু সে চোখও অন্যদিকে ফেরানো। একবার গলা খাঁকারি দিতে এদিকে ফিরল। চোখ দুটো মনে হলো বড় চেনা চেনা, কিন্তু এবার আর দেরি হলো না বেশি। একটু ভাবতেই চাউনিটা মনে পড়ে গেল। অবাক হয়ে ডাকলাম, শান্তিলাল। শান্তিলাল চমকে ফিরে তাকালো, খানিকটা বিহ্বল হয়ে চেয়ে থাকবার পর চিনতে পারল। বাবুজি। পাশে গিয়ে বসলাম, প্রশ্ন করলাম, এ কি হলো শান্তিলাল? এমন হলো কি করে? তোমার বউ ছেলে মেয়ে? মাথা হেট করে বসে রইল অনেকক্ষণ, তারপর বলল, পালিয়ে এলাম বাবুজি, আর পারলাম না। পারলে নাকি? তারপরে তাদের কি অবস্থা? শান্তিলাল বলল, যা হয় হয়ে যাবে, একটা লেখাপড়া জানে কল্যাণী, চাকরি বাকরি একটা জুটে নিতে পারবে। কিন্তু সে কথা ভাবতে গেলে আমার আর চলতো না। সত্যি একদিন আত্মহত্যা করতে গিয়েছিলাম। এক সাধু শেষ মুহূর্তে আমাকে টেনে নেন, বলতে গেলে গাড়ি চাকার নিচ থেকে। তিনি 1খানা গেরুয়া কাপড় ভিক্ষা দেন আমাকে। সেখান থেকে সোজা চলে এসেছি এখানে। অনেক বোঝালাম,
বাড়ি ফিরে যেতে বললাম, কিন্তু সে হাত জোর করে কেবল। আমাকে ছুটি দিন বাবুজি, আমি অকর্মণ্য, আমি অমানুষ, আমি ওসব পারবো না। আমি মরতেই চেয়েছিলাম। ঈশ্বর যে কদিন বাঁচিয়ে রাখেন থাকবো, নইলে আমি নিজে থেকে বাঁচবার কোনো চেষ্টাই করব না। আমাকে মাফ করুন। অগত্যা ফিরে এলাম। সামনে শীত আসছে, এখনই বেশ গা শিরশির করে। কি করবে এখন বেচারি? কিছুই তো নেই। আসবার সময় পুরনো কম্বলটা দিয়ে এলাম ওকে, আর একটা কাপড়। প্রত্যাখ্যানও করলে না, ধন্যবাদও দিলে না, শান্তভাবে গ্রহণ করলে মাত্র। হয়তো কল্যাণীকে খবরটা দেওয়া উচিত ছিল, কিন্তু ভেবেচিন্তে সে চেষ্টা আর করলাম না। এতদিনে নিশ্চয় একটা ব্যবস্থা সে করে নিয়েছে। তাছাড়া ও মানুষকে জোর করে সংসারে ফিরিয়ে আনলে তারই ভার বাড়বে, কোনো উপকার হবে না। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, পরিণতি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।